সামনেই এসএসসি জিডি পরীক্ষা, তবে কবে পরীক্ষা সেই নিয়ে চিন্তা না করে চিন্তা করো প্র্যাকটিসটা তোমার ঠিকঠাক আছে কিনা। প্র্যাকটিসটা তোমার ঠিকঠাক চালিয়ে যাওয়ার জন্যই আর রিজনিংয়ে 20-20 পাওয়ার জন্যই তোমাদের দরকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালিসিস। তাই আজকে তোমাদের নিয়ে চলে এসেছি 13/2/2025 শিফট 2-তে যে পেপারটা এসেছিল সেই পেপারের সব রিজনিংয়ের কোশ্চেনগুলো। চলো শুরু করা যাক আজকের সেশনটা। তবে সেশন শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমাদের 02 Pro 6.0 চালু হয়ে গেছে। কোথায় চালু হয়েছে? ইয়োর স্টাডি অ্যাপ। ইয়োর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো, ফার্স্টে ভিজিট করে দেখবে অনেকগুলো ব্যাচ আছে। যে কোনো ব্যাচ পারচেস করতে গেলে তোমাদের যে স্ক্রিনে যে নাম্বার ফুটে উঠছে বা এইখানে 8896199794 নাম্বারে কল করতে পারো। আর কল করবার পরে ভিজিট করলে তুমি দেখতেই পাবে যে এই ব্যাচগুলো আছে 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস জিএস 6.0 এবং 02 Pro রিজনিং 6.0। রিজনিং আমি পড়াবো। রিজনিং আগে কোনোদিন পড়োনি তোমরা। ম্যাথ পড়েছো, ইংলিশ পড়েছো, জিকে জিএস জি এর মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে। ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে তোমাদের পলিটিক্যাল সায়েন্স। সবাই কেউ না কেউ হয় 11-12-এ পড়েছো বা 9-10-এ পড়েছো, কেউ না কেউ সবকটা সাবজেক্টই তোমাদের সাথে পরিচয় আছে। কিন্তু রিজনিং সাবজেক্টটা একেবারে নতুন। কিভাবে তোমরা ট্যাকেল করবে একেবারে বেসিক থেকে শুরু করে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা নিয়ে যাবে, সেইটাই আমি তোমাদের ব্যাচে শেখাবো। আর সবকটা ব্যাচ মিলেই আছে আমাদের কম্বো স্পেশাল 6.0। আর কম্বো স্পেশাল কেন? কেন কি এখন পরীক্ষা অনেক টাফ হয়ে গেছে, কম্পিটিশন অনেক টাফ হয়ে গেছে। তাই তোমাদের সিলেকশন পেতে গেলে সম্পূর্ণ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের দক্ষতা প্রয়োজন। প্রথম থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের জানা দরকার। তাই তোমাদের কম্বো 6.0। এছাড়াও আছে আমাদের জেনারেল 6.0, জেনারেল সায়েন্স 6.0। কোথায় লাগবে? রেলওয়ে এক্সামগুলোতে। রেলওয়ে তুমি আরআরবি এএলপি দাও, আরআরবি গ্রুপ ডি দাও। গ্রুপ ডিতে কিন্তু 25 নম্বর তোমাদের সায়েন্স আছে। সায়েন্স কিন্তু পার্থক্য করে দেয় সিলেকশন পাবা সিলেকশন না পাবার থেকে। আছে রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, এছাড়াও আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফাউন্ডেশন। তাই বেশি দেরি করে লাভ নেই, চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি আছে। দেখো 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছেন, যেখানে প্রতি সারিতে 4 জন করে রয়েছেন। কোশ্চেন দেখেই আমাদের প্রথম কি ধারণা? এটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। সিটিং অ্যারেঞ্জমেন্টে আসলেই আমি ফার্স্টে কি করি? সিস্টেম আমাকে তৈরি করতে হবে। কি সিস্টেম বলেছে? বলেছে 8 জন ব্যক্তি আছে দুটি সমান্তরাল সারিতে বসে আছেন। আঁকো দুটো সমান্তরাল লাইন। দুটো সমান্তরাল লাইন হয়ে গেল। প্রতিটা লাইনে 4 জন করে রয়েছে, তার মানে এইখানে আমার 4 জন। সাধারণত এর মুখোমুখি আমার 4 জন থাকে এবং সেটা কোশ্চেনের মধ্যেও বলে দেবে। বলে দিয়েছে সারি একে জি আই এফ এবং টি বসে আছে। তাহলে আমি যদি এটাকে 1 নম্বর সারি দিই, তাহলে এখানে কে কে বসে থাকতে পারে? জি আই এফ টি। 1 নম্বর সারিতে বসবে জি আই এফ টি। 2 নম্বর সারিতে কি বসে আছে? দেখো বি ও এন ডি। তাহলে 2 নম্বর সারি যদি আমি এটাকে দিই, তাহলে এখানে কে বসবে? বি ও এন ডি। 2 নম্বর সারিতে বলে দিয়েছে তারা সবাই উত্তর দিকে মুখ করে আছে, তাহলে এরা উত্তর দিকে মুখ করে আছে। এবং 1 নম্বর সারিতে তারা সবাই দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে সবাই দক্ষিণ দিকে মুখ করে আসলো। তার মানে আমার এই যে লাইনটা আমি করলাম, এই এত পর্যন্ত আমার পুরো সিস্টেম রেডি। এই সিস্টেমে আমাকে কে বলেছিল? আমার 8 জন ব্যক্তি আছে। 8 জনের মধ্যে 4 জন উপরে থাকবে, 4 জন নিচে থাকবে। ওপরের ব্যক্তিগুলো উত্তর দিকে মুখ করে বসে আছে, ওপরের ব্যক্তিগুলো তোমার দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, আর নিচের ব্যক্তিগুলো তোমার উত্তর দিকে মুখ করে বসে আছে এবং তারা মুখোমুখি বসে আছে। এই হচ্ছে আমাদের সিস্টেম। এবার আমাকে বলে দিয়েছে নো ওয়ান সিটস রাইট অফ বি। বি এর ডান দিকে কেউ বসে নেই। তার মানে বি এর ডান, বি যে প্রান্তে বসে আছে তার ডান দিকে বসে নেই। ফার্স্ট আমাকে দেখতে হবে যে বি কোথায় বসে আছে। স্যার বি আমার উত্তরমুখী বসে আছে, তার মানে উত্তরমুখী কোনো লাইনে আমি যদি কল্পনা করি, তাহলে যেটা ডান হয় অ্যাকচুয়ালি সেটা ডান, যেটা বাম সেটা বাম। তাহলে বি এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে বি কোথায় বসবে? আমার বি রাইট হ্যান্ড সাইডে বসবে, কেন কি ডান দিকে কেউ নেই। তাহলে বি বসে গেল। এবার বলে দিয়েছে এন এবং বি এর মধ্যে কেবল 2 জন বসে আছে, তার মানে এন এবং বি এর মধ্যে কেবল 2 জন, তার মানে এটাই একমাত্র পসিবল সম্ভাবনা। বি এর মুখোমুখি যে বসে আছেন, বি এর মুখোমুখি যে বসে আছেন অর্থাৎ এই ব্যক্তিটি, তার ডান দিকে দ্বিতীয় স্থানে বসা ব্যক্তিটি ও এর মুখোমুখি। খুব সুন্দর জিনিস কথাটা। বি এর মুখোমুখি যে বসে আছেন অর্থাৎ এইখানে যে বসে আছেন, তার ডান দিকে 1 নম্বর 2 নম্বর ডান দিকে যিনি বসে আছেন তার মুখোমুখি ব্যক্তিটার হচ্ছে ও। তাহলে এইখানে পুরোপুরি এন ও বি ডি পুরোপুরি বসে গেল।
আবার খুব ভালো লাইন এটা, বিয়ের ডান দিকে, বিয়ের মুখোমুখি যে বসে আছেন, স্যার বিয়ের মুখোমুখি এই জায়গাটা বসে আছে, এর ডান দিকে, কিন্তু ডান দিক আপনি বাঁ দিক কেন যাচ্ছেন? ডান দিক মানে তো এটা হয় বাবারা, এরা সব দক্ষিণ দিকে, যেটা দক্ষিণ দিকে যারা মুখ করে থাকে তারা, তাদের ডান মানে অ্যাকচুয়ালি আমি যাব বাম, তাদের বাম মানে অ্যাকচুয়ালি আমি যাব ডান। দক্ষিণ দিকে মুখ করা কোনো ব্যক্তি যদি থাকে তার ডান প্রান্তে বলো, তার ডান দিকে যাওয়া মানে আমি ছবির বাম দিকে যাব, আর উত্তরমুখী যেটা থাকবে তার ডান মানে ছবিরও ডান, তার বাম মানে ছবিরও বাম। দক্ষিণ দিকে যারা মুখ করে থাকবে তার ডান মানে ছবির বাম, তার বাম মানে ছবির ডান, উল্টে যাবে, দক্ষিণ দিকে জাস্ট উল্টে যাবে। এখানে বলে দিয়েছে বিয়ের মুখোমুখি যে বসে আছেন, বিয়ের মুখোমুখি এই ভদ্রলোক বসে আছেন, বিয়ের মুখোমুখি আমার এই ভদ্রলোক বসে আছেন, তার ডান দিকে দ্বিতীয় স্থানে, এই ভদ্রলোকের ডান দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে যে বসে আছেন তার মুখোমুখি ব্যক্তিটা হচ্ছে ও। তার মানে এই লাইনে এন ও বি বসে গেল, পুরো রইল কি ডি এখানে বসে গেল। তাহলে ফার্স্ট লাইন পুরো শেষ। এবারও কি বলে আছে, আই বসে আছেন, আই বসে আছেন এফ এর ঠিক ডান দিকে। তাহলে আই লোকটা কোথায় বসে আছে? এফ এর ঠিক ডান দিকে। তাহলে ওপরে যখন বসবে এফ এর ডান দিকে আই না বসে এফ এর এদিকে বসবে। আই বসে আছে এফ এর ঠিক ডান দিকে, জি বসে আছেন আই এর ঠিক ডান দিকে, জি বসে আছেন আই এর ঠিক ডান দিকে। তার মানে এই যে জি আই এ পরপর বসবে, এবং ও এ তিনি ও এর মুখোমুখি নয়, অর্থাৎ জি ব্যক্তিটা ভালো করে দেখো, জি বসে আছেন আয়ের ঠিক ডান দিকে, এবং এবং মানে এই প্রথম ব্যক্তি জি ও এর মুখোমুখি নন। তাহলে জি যদি ও এর মুখোমুখি না হন তাহলে একমাত্র সম্ভব জি আই এফ টি, একমাত্র সম্ভব। দেখো জি আই এফ টি, জি এর মুখোমুখি ও নন, জি এর মুখোমুখি ও নন, আর বাকিগুলো পুরোপুরি ঠিক আছে। আই বসে আছেন এফ এর ঠিক ডান দিকে, আই বসে আছেন এফ এর ঠিক ডান দিকে, জি বসে আছেন আই এর ঠিক ডান দিকে। নিম্নলিখিতর মধ্যে কারা সারির এক প্রান্তে একেবারে শেষ প্রান্তে আছে? একেবারে শেষ প্রান্তে কারা আছে? দেখো জি আর ডি কি একেবারে শেষ প্রান্তে আছে? না, জি আর ডি একেবারে শেষ প্রান্তে নেই, অপশন এ হবে না। অপশন 2 দেখো টি আর এন কি একেবারে শেষ প্রান্তে আছে? টি আর এন একেবারে শেষ প্রান্তে আছে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাস, বাকিগুলোকে নিয়ে আর আমি ভাববই না, বাকিগুলো নিয়ে আর আমি ভাববই না। আমাকে দুটো ব্যক্তি ডান প্রান্তে, দুটো ব্যক্তি দুটো প্রান্তে বসে থাকতে হবে, এরকম নয় যে একজন প্রান্তে বসে আছেন অপরজন কোনো মাঝখানে বসে আছেন। আমাকে চেয়ে এখানে এক্সট্রিম যে বোথ পিপল, বোথ মানে হচ্ছে আমার দুজন, বোথ পিপল সিটিং অ্যাট দ্য এক্সট্রিম এন্ডস অফ দ্য রো, মানে সারির একেবারে শেষ প্রান্তে বসে থাকা ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে কারা? দুটোকেই আমাকে দুটো সারির এন্ডে বসাতে হবে। চলো নেক্সট নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমার এই যে তিনটে ছবি আছে, এইখানে এই জিনিসটা কি, ফার্স্টে পেপারটাকে ফোল্ড করা হয়েছে, তারপরে আবার পেপারটাকে ফোল্ড করা হয়েছে, ফোল্ড করার পরে এরকম একটা নকশা আঁকা হয়েছে। এবার যদি আমি পেপারটা খুলি তাহলে কিরকম হবে দেখাবে, সেটাই আমি জানতে চাইবো, সেটাই আমাকে জানতে চেয়েছে। এটাকেই বলা হয় ফোল্ডিং, এখানেই বলা হয় হচ্ছে পেপার ফোল্ডিং এবং কাটিং, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। দেখো ফার্স্টে আমি এরকম করলাম, তারপরে এরকম করলাম, তারপরে এরকম যে, আচ্ছা ফার্স্ট যদি আমি এরকম ঘোরাই, ফার্স্ট যদি আমি এরকম ঘোরাই তাহলে এই ছবিটা ঠিক উল্টে যাবে, এই ছবিটা ঠিক উল্টে গেল, তারপরে এরকম একটা চিহ্ন, এরকম সোজা একটা জি কোথায় আছে? দেখো সোজা জি এইখানে অবস্থান নেই, সোজা জি ঠিক আছে। এবার এই লাইনটার এই পাশে এটা থাকবে, এই লাইনটার এ পাশে, এই লাইনটার এ পাশে আছে, এই লাইনটার এ পাশে নেই, এই লাইনটার এ পাশে, এই লাইনটার এ পাশে হতে পারে, এই লাইনটার এ পাশে, এই লাইনটার এ পাশে, ঠিক আছে। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে। এবার চলো, এবার এটা যদি উল্টায়, এটা যদি উল্টায় তাহলে এই যে সেমিকলনটা আছে, এই যে সেমিকলন বা ইনভার্টেড কমা যেটা আছে সেটাও উল্টে যাবে, তলার দিকে এরকম গোলটা হবে। আচ্ছা দেখো ওপরের দিকে গোল আছে, এটা বাদ, তলার দিকে গোল, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে ছবি দেখে দেখে অপশন তোমাকে এলিমিনেট করতে হবে, ছবি দেখবো অপশন এলিমিনেট করব, ছবি দেখবো অপশন এলিমিনেট করব। চলো নেক্সট। এখানে কি দিয়েছে? এ হ্যাশ বি মানে হলো এ হলো বি এর ভাই, এ লেস দ্যান বি হলো এ হলো বি এর ছেলে, এ কোলন বি হলো এ হলো বি এর স্ত্রী, এবং এ
ডিভাইডেড বি হলো এ হলো বি এর বাবা। তাহলে এই চিহ্নগুলোর মানে আমাকে দিয়ে দিয়েছে। এই হ্যাশ চিহ্ন এক্সক্লামেটর চিহ্ন মানে হচ্ছে ভাই, এই লেস দ্যান চিহ্ন মানে হচ্ছে আমার ছেলে, এই ডট চিহ্ন মানে হচ্ছে আমার স্ত্রী, এই এক্সক্লামেশন চিহ্ন হচ্ছে বাবা। তাহলে এই জিনিসটা আমরা করব। প্রথমে যেটা দিয়ে দিয়েছে ও স্ল্যাশ এম, এ স্ল্যাশ বি মানে হলো এ হলো বি এর বাবা, ও স্ল্যাশ এম মানে হলো ও হলো এম এর বাবা। তাহলে ওটা কি এম এর বাবা, তাহলে বাবা যেহেতু মাথায় চড়াতে হবে, ও হচ্ছে এম এর বাবা। এ কোলন বি, এটার মানে হলো এ হলো বি এর স্ত্রী, এম কোলন আই, এম হলো আই এর স্ত্রী। তাহলে এম যদি আই এর স্ত্রী হয় তাহলে আই 100% ছেলে মানে হাজব্যান্ড হবে, এম হলো আই এর স্ত্রী। তারপরে আই লম্বা, এ হলো বি এর ভাই, আই হলো টি এর ভাই, আই কার ভাই, আই হচ্ছে আমার টি এর ভাই, আই টি এর ভাই। ঠিক আছে, এবার কি বলে দিচ্ছে টি লেস দ্যান এস, এ লেস দ্যান বি মানে হলো এ হলো বি এর ছেলে, টি লেস দ্যান এস হলো টি হলো এস এর ছেলে। টি কার ছেলে, টি হচ্ছে আমার এস এর ছেলে। ঠিক আছে, এবার বলে দিয়েছে তবে ও এর সাথে এস এর সম্পর্ক কি, অর্থাৎ হাউ ইজ ও রিলেটেড টু এস, ওটা এস এর কে হয়। ভাবো ওটা এস এর কে হয়। দেখো এই আই আর টি যদি ভাই হয় তাহলে এসটা নিশ্চয়ই এদের বাবা মামা হবে, আয়ের বাবা মামা হবে। তার মানে এস এর ছেলে আই, তাহলে সন্স প্রথমে আসবে সন্স। দেখো সন্স 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 সন্স, প্রথমে তো ছেলে, ছেলের বউ, ছেলের বউ মানে সন্স ওয়াইফ, সন্স ওয়াইফ, সন্স ওয়াইফ, সন্স ওয়াইফ, চারটাতেই আছে ছেলের বউ, সন্স ওয়াইফ। তারপরে ছেলের বউয়ের বাবা, ছেলের বউয়ের বাবা, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার, সন্স ওয়াইফস ফাদার। ছেলের বউয়ের বাবা, ছেলের বউয়ের বাবা, ওটা কে হয় এসের ছেলে আই, তার বউ হচ্ছে এম, এম এর বাবা হচ্ছে ও। চলো নেক্সট কোশ্চেন বলে দিয়েছে কি, কি কোশ্চেন বলে দিয়েছে, ভালো করে কোশ্চেন পড়ো তাহলেই তোমরা পাবে। কি বলে দিয়েছে, ফ্রক্ট শব্দটির প্রতিটি অক্ষরকে, যে শব্দটা দিয়ে দিয়েছে সেই শব্দটা হচ্ছে ফ্রক্ট। ফ্রক্ট শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এ থেকে জেড সাজানো হলো। এইভাবে গঠিত নতুন অক্ষরগুচ্ছের বাম দিক থেকে তৃতীয় অক্ষর এবং ডান দিক থেকে দ্বিতীয় অক্ষরের মধ্যে কি আছে দেখো, এইগুলো এগুলো পরে আসছি। ফার্স্টে যেটুকু আমাকে বলেছে সেইটুকু আগে করি। কি বলে দিয়েছে, ফ্রক্ট শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালায় সাজানো হলো। ফার্স্টে সাজাও, এইটুকু ফার্স্টে করো। ফ্রক্ট, 6, 18, 15, 3, 11, 5, 4। ফার্স্টে আমি কি লিখবো স্যার, ফার্স্টে আমি 3 লিখবো তার মানে সি। তারপরে 3-এর পরে কে লিখবো, 4 লিখবো তার মানে ডি। 4-এর পর কাকে লিখবো, 5 লিখবো মানে ই। ই এর পরে কাকে লিখবো, এফ লিখবো। তারপরে কাকে লিখবো, কে লিখবো। তারপরে কাকে লিখবো, ও লিখবো। তারপরে আর লিখবো। এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি সাজানো। এবারে কি বলে দিয়েছে, বলে দিচ্ছি এইভাবে গঠিত নতুন অক্ষরগুচ্ছ, এটা হচ্ছে নতুন অক্ষরগুচ্ছ, এর বাম দিক থেকে তৃতীয় অক্ষর, অর্থাৎ বাম দিক থেকে তৃতীয় অক্ষর 1, 2, 3 তৃতীয় অক্ষর, এবং ডান দিক থেকে তৃতীয় অক্ষর, ডান দিক থেকে দ্বিতীয় অক্ষর, ডান দিক মানে এই প্রান্ত থেকে দ্বিতীয় অক্ষর। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার কয়টি অক্ষর আছে ভালো করে দেখো, এক হচ্ছে আমার ই, আর এক হচ্ছে ও। এদের দুজনের মধ্যে কটা টোটাল লেটার আছে সেটাই আমাকে জানতে চেয়েছে অ্যাকচুয়াল ইংরেজি বর্ণমালায়। তাহলে স্যার আমি জানি এখানে হচ্ছে ই মানে 5, ও মানে হচ্ছে আমার 15। তাহলে কতগুলো অক্ষর হবে দেখো, স্যার 15 থেকে 5 বাদ দিলে তাহলে অ্যান্সার আমার স্যার 10টা অক্ষর আছে, মারবো 10টা, তাই তো? জাস্ট তোমরা ভুল করে ফেললে, জাস্ট তোমরা ভুল করে ফেলবে। চলো এবার তাহলে দেখা যাক যে কোথায় ভুলটা করলাম আমরা। কেন কি এটা 5, এটা 15, এটা হচ্ছে 5 নম্বর লেটার, এটা 15 নম্বর লেটার, তাহলে 15 থেকে 5 বাদ দিলে 10টা লেটার আছে। দেখা যাক কোথায় ভুল করলাম। ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, ও, এটা 5, 15। দেখো কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। স্যার 9টা অক্ষর আছে।
স্যার কেন 10টা অক্ষর হলো না? ভালো করে কাউন্ট করো। যখন আমরা ম্যাথমেটিক্সে কি বলে দিয়েছে, এদের মধ্যে কথাটা বলে দিয়েছে, যখনই কথাটা মধ্যে বলবে বা ইংরাজিতে বিটুইন কথাটা বলবে, এই যে বিটুইন ইংরেজিতে কথা বলবে, বিটুইন মানে মানে তো বিটুইন মানে দুজনের মধ্যে, দুজনের মধ্যে মানে দুজন যে ব্যক্তিটার বলছে এই দুটো ব্যক্তি বাদ, মধ্যে মানে পুরোপুরি মাঝখানে কজন আছে সেটা জানতে চেয়েছে। আর আমরা যেটা বার করছি সেটা হচ্ছে 15 থেকে 5 বাদ দিলে আমরা কাউন্ট করছি 15টাও এর মধ্যে আসছে। যদি তুমি 17 থেকে 4 বাদ দাও, তুমি গৌণ করছো কিভাবে? 17 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কি করে করি আমরা? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টাও কিন্তু কাউন্ট করি। যদি তোমরা ছোটবেলায় বিয়োগ শেখো তাহলে আমরা যদি বিয়োগ করি যে 12 থেকে 8 মাইনাস কর, তাহলে কত হয় বাবা? তোরা বলিস যে 8 আর 4 12, 4 অ্যান্সার হয়। সে কিভাবে আসছে? 8-এর পর থেকে গোনো বাবা, 9, 10, 11, 12, এই 12টাও কিন্তু কাউন্ট করছো তোমরা। তাহলে এইখানে যখন আমরা বলছি ও থেকে 15-এর মধ্যে, ই থেকে 5 থেকে 15-এর মধ্যে, আমরা কি করলাম? 15 থেকে 5 বাদ দিলাম, তার মানে 10 কেন আসলো? তখন আমার কিন্তু এটাও কাউন্ট হলো, এটাও কাউন্ট হলো। কিন্তু এটা তো আমাকে কোশ্চেনে জানতে চাইনি, এখানে জানতে চেয়েছে মধ্যে, এর মধ্যে কটা সংখ্যা আছে। তখন কি করব? বারবার কি একই জিনিস করব আমরা? বারবার কি একই জিনিস করব না, বারবার একই জিনিস করব না। এই যে কি করব, সবচেয়ে বড় সংখ্যা মাইনাস যেটা বলেছে, যে উত্তরটা আসবে তারপরে আর একটা মাইনাস করে দেবো। বারবার তো এইভাবে কাউন্ট করা সম্ভব নয়। যদি আমাকে বলা হয় যে কোনো অঙ্কের কোশ্চেনে যদি বলো 7,484 থেকে তুমি যদি 10,300-র মধ্যে কতগুলি সংখ্যা আছে, তখন তো নিশ্চয়ই আর 7,484 থেকে এরকম গুনতে পারবে না। 7,485, 7,486 করতে করতে তোমার হাতের আঙুল শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যোগ করতে পারবে না। তাহলে কি জিনিসটা করলাম? যখনই আমার এই মধ্যে কথাটা আসবে, ভালো করে জেনে রাখো, যখনই আমার এই মধ্যে কথাটা তোমরা দেখতে পারবে যে এটার থেকে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে বা এর থেকে এর মধ্যে কতগুলো লেটার আছে, ওদের দুজনের মধ্যে মাইনাস করো। ফার্স্টে ওদের দুজনের মধ্যে মাইনাস করো, যে উত্তরটা বেরোবে -1। তার কারণ মধ্যে বলেছে, মধ্যে বললে লাস্টে যেটা কাউন্ট করছি সেটা কাউন্ট হয় না। আমি তোমাকে ছোট্ট সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম যে যদি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে যে 8 থেকে 12-র মধ্যে, 12-র মধ্যে কতগুলো সংখ্যা আছে, তখন কি করি আমরা? 12 থেকে 8 মাইনাস করলে 4 পাবো, কিন্তু আর একটা মাইনাস করতে হবে। কেন -1? যেহেতু এই মধ্যে কথাটা বলেছে, তার মানে 3। এবার দেখে নাও 8, 9, 10, 11, 12, দেখো 8 থেকে 12-র মধ্যে 3টেই আছে। তুমি যদি 8 থেকে 12 থেকে 8 বিয়োগ করো তাহলে তোমাদের আসে 9, 10, 11, 12, এই 12টা কাউন্ট হচ্ছে। তার জন্যই আমি এই কাউন্টিং যাতে বাদ যায়, তার কারণ মধ্যে বলেছে, মধ্যে বললে এই যে লাস্টে যেটা থাকে সেটা ইনক্লুড হয় না, সেটার ইনক্লুশন হয় না, সেটাকে নেওয়া হয় না। ঠিক আছে, চলো এবার চলে আসো এই কোশ্চেনে। কি বলে দিয়েছে? সিরিজ 991, 1000, 1010, 1021, 1033। চলো 991 থেকে 1000 প্লাস 9, 1000 থেকে 10 প্লাস 10, এইটা প্লাস 11, এটা প্লাস 12, 100% প্লাস 13, 3 3 6, 3 আর 4, 1046। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। অপশন 4 হচ্ছে আমাদের রাইট আনসার। চলো এইগুলো কিন্তু সবই তোমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে এসছে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? ইংরাজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টে অক্ষরগুচ্ছর মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় থাকে আর একটা বাদ দিয়ে, মানে পাতি কোশ্চেন। এই কোশ্চেনটাকে বলা হয় অড ওয়ান আউট। অড ওয়ান আউটের কি করি আমরা? যে 4টে অপশন থাকে, সেই 4টে অপশনের মধ্যে একটা অপশন বাকি 3টে প্যাটার্নের সাথে আলাদা, সেইগুলোকেই আমি বার করি। তাহলে কি করে করব? প্রত্যেকে যেখানেই লেটার থাকবে সেখানেই ফার্স্টে আমার তার পজিশন ভ্যালু 1, 10, 19, 22, 5, 13, 15, 24, 7, 11, 20, 3। তাহলে দেখা যাক কি করে করেছে। জিনিস দেখো, একটা এখানে 1 ছিল, 10 ছিল, 9 ছিল, 22, 5, 13,
11, 20, 3। দেখা যাক 1 থেকে 10 স্যার কত আসবে? স্যার 9 আসবে। 15 থেকে 24 কত আসবে? 9 আসবে। 11 থেকে 20 কত আসবে? 9 আসবে। স্যার 22 থেকে 9 কি করে আসছে? 22 থেকে 5 কি করে আসছে? যোগ করো দেখি হয় কিনা। 22 আর 9, 9 আর দিলে কত? 31 হয়। আর 31 মানে কি 26-এর থেকে বেশি হয়ে যায়? 31 মাইনাস 26, 5। তার মানে 100% শিওর 22 থেকে 5ও আমার 9 আসবে। তাহলে প্রথম দুটো লেটারের মধ্যে আমরা গ্যাপ কত পেলাম? 9, 9, 9, 9, কোনো আলাদা পেলাম না। কেন কি আমাকে যেটা আলাদা সেটাই আমাকে রাইট করতে হবে। এবারে দেখি 10 থেকে 19 আবার 9, 24 থেকে দেখো 7, 24 আর 9 দেখা যাক 24 আর 9 করলে স্যার কত হয়? 33, 33টা বেশি তাহলে 26 কত হয়? 7, তাহলে 24 এখানেও প্লাস 9। 5 থেকে 13 স্যার এটা প্লাস 8 হয়ে যাচ্ছে, তার মানে এটাই আমার প্যাটার্নের বাইরে। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। যেখানে আমি আলাদা পাবো সেখানে বের করে দেবো। দেখো এখানেও প্লাস 9 ছিল, এখানেও প্লাস 9 ছিল, এখানেও প্লাস 8 আছে, দুটো সিমিলার চলে এসছে। তার মানে আর একটা যেটা আসবে সেটাই আমার অ্যান্সার হবে। এইটা আমার চেক করবার দরকার নেই। চলো নেক্সট কোশ্চেন। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে একটি নির্দিষ্ট উপায়ে এক্স ইউ ও এফ এর সাথে বি ডাব্লিউ কিউ এইচ এর মিল আছে, অর্থাৎ এক্স এক্স ইউ ও এফ কে বি ডাব্লিউ কিউ এইচ দিয়ে কোট করা হয়েছে। তাহলে এক্স ইউ ও এফ কে বি ডাব্লিউ ও কিউ এইচ দিয়ে কোট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমার 24, 2, 21, 23, 15, 17, 6, 8। বাকিগুলো দেখে পুরো স্পেশালি আমরা +2 করে দিতে পারি। স্যার এখানে একটু প্রবলেম হচ্ছে 24, 26। ঠিক আছে, এটা রেখে দিলাম না, এটা রেখে দাও, বাকিগুলো দেখা যাক। বাকি তিনটেতেও আমার +2 চলে এসছে। দেখা যাক যতটুকু পাবো ততটুকু দিয়ে কোশ্চেন সলভ করতে পারছি কিনা। এটা পারছি না, এটা একেবারে আসছে না মাথায়, এটা নিয়ে বসে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। কি করতে হবে? দেখো ডি আছে, এইচ আছে, পরে দেখছি আমি। দেখো ডি এইচ +4 গল্প, দেখো +4 গল্প, ডি থেকে এইচ +4। তাহলে এইখানে দেখি তো আমার +4 আছে কিনা। স্যার 24-এর সাথে যদি আমি +4 করি, স্যার +4টা হঠাৎ করে আপনার কেন মাথায় আসলো? কারণ কি সেকেন্ডে আমার এখানে +4 আছে। তাহলে 24-এর সাথে +4 যদি করি তাহলে 28 হয়। 28টা 26-এর থেকে বেশি, -26 করলাম 2, বাহ এই 2 চলে এলো। তার মানে এটা কত আছে? +4। তার মানে আমাদের প্যাটার্নটা কি দাঁড়ালো? +4, +2, +4, +2, সরি +4, +2, +2, +2। প্রথমে একটা +4, বাকিগুলো সব +2। দেখা যাক। তাহলে এখান থেকে যদি 2 বার করি সি, 16 আর 2 18, 18 মানে আর, 4 আর 2 6 এফ। তাহলে সিআরএফ কোথায় আছে? দেখো সিআরএফ, সি অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। সিআরএফ তো প্রথমেই পেয়ে গেছি, এটা জানার দরকারই ছিল না। আমি বললাম যতটুকু পাবো ততটুকু দিয়ে যদি আমরা করতে পারি, সক্ষম হই, তাহলে কেন ফালতু ফালতু একটা কোশ্চেন নিয়ে আমরা বসে থাকবো। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? নেক্সট কোশ্চেন আমাদের আবারও সিরিজ চলে এসছে। কি দেখো 712, 711, 713, 710, 714, 709, 715। এটা খুবই সহজ সিরিজ। আশা করি তোমাদের এটা হোমটাস্ক দিলে আশা করছি তোমরা রিপ্লাই পাবো। প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করো, আর প্রত্যেক কমেন্টের সঠিক উত্তরে আমার কাছ থেকে একটা লাইক পাবে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? আমাদের এই যে ছবিটাকে আছে, এই ছবিটা এই চারটে ছবির চারটে অপশনের মধ্যে আছে। এটাকে বলা হয় এমবেডেড ফিগার। এমবেডেড মানে জানো? এমবেডেড কথাটার মানে হচ্ছে বাংলা একেবারে লিটারাল বাংলা করলে খচিত বলা হয়। স্যার এটা আবার কি জিনিস? মানে খোদাই করা জিনিস যেটাকে বলে সেটাকেই বলে জিনিস। মানে এই যে ছবিটা আছে, এই ছবিটা পুরোপুরি এর মধ্যে কোথায় আছে বোঝাতে হবে। আর একটা এখানে অপশন দিয়ে দিয়েছে, মানে কথা বলে দিয়েছে রোটেশন ইজ নট অ্যালাউড, ঘোরানো বা রোটেশন অনুমোদিত নয়। মানে আমার এই অপশন ফিগারগুলো বা আমার এটা কোশ্চেন ফিগারগুলো এদিক ওদিক ঘুরিয়ে ঢোকালে কিন্তু হবে না। অ্যাজ ইট ইজ যেটা আছে এরকম তুলে আমি যদি বসাতে পারি তাহলেই হবে। তাহলে দেখো কোথায় আছে। প্রথম ছবিতে এই চৌকো জিনিস নেই, বাদ। এই ছবিতে হ্যাঁ স্যার চৌকো জিনিস আছে। এইবার দেখো চৌকোটা কিভাবে আছে, এইখান থেকে শুরু করে ডান দিকে চৌকো। আচ্ছা ডান দিকে চৌকো কি আছে? না স্যার বাঁ দিকে চৌকো আছে, বাদ। এখানেও চৌকো নেই, বাদ। দেখো
ডান দিকে আমার চৌকো চলে গেল। এবার দেখো এই জিনিসটা আছে কিনা। হ্যাঁ, এই ব্যাস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে? চলো দেখা যাক এর পরের কোশ্চেন আমাদের কি আছে। আলফাবেটিক্যাল সিরিজ মানে পরপর আলফাবেট গুলোকে আমার কিভাবে আছে সিরিজটা কমপ্লিট করো। দেখো লেখা আছে EFL IJP MNT QR-X। প্রত্যেক কটার আমরা প্লেস ভ্যালু বসাবো। 5, প্রথমের গুলো প্লেস ভ্যালু বসাই 9, 13, 17, 4 4 করে আছে। 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 4 17, 17 আর 4 21 হবে। 21 মানে আমরা জানি ইউ দিয়ে স্টার, অপশন 3 অপশন 4 প্রথমে কেটে গেল। তারপরে এখানে আছে কত 6, 10, 14, 18, 6 আর 4 10, 10 আর 4 14, 14 আর 4 18, 4 4 করে কাউন্ট করলে 18 আর 4 22 হয়। 22 মানে হচ্ছে আমার ভি, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি করে করলাম, চলো নেক্সট। এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিশন অফ সিরিজ। এইখানে কি আমার এইখানে একটা দুটো তিনটে চারটে ছবি আছে, সেই একটা নির্দিষ্ট কোনো না কোনো প্যাটার্নে আছে, সেই প্যাটার্নটাকে ফলো করে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এই চারটে অপশন বসাতে হবে। এটাকে বলা হয় কমপ্লিশন অফ সিরিজ বা নন ভার্বাল সিরিজের মধ্যে পড়ে। নন ভার্বাল মানে এরকম ছবি সংক্রান্ত যে সমস্ত জিনিস আছে সেটাকে বলা হয় নন ভার্বাল, ঠিক আছে? তাহলে করবো এটাকে। দেখো এইখানে আমার তিনটে ছবি ছিল, এখানে তিনটে, এখানেও তিনটে, এখানেও তিনটে। তার মানে লাস্টে আমার যে ছবিটা থাকবে সেখানেও আমার 3খানা ছবি থাকবে। দেখো 3খানা আছে, 3খানা আছে, 3খানা আছে, 3খানা আছে, ঠিক আছে? মেনে নিলাম 3খানা আছে। এবার আমাকে দেখতে হবে যে পজিশন কিভাবে চেঞ্জ হয়েছে। প্রথম পজিশন ছিল দেখো এইটা, হঠাৎ করে স্ট্রেট হয়ে গেছে, স্ট্রেট, তারপরে এদিকে, তারপরে লম্বা স্ট্রেট। তার মানে 100% নিশ্চয়ই এইবারে এই পজিশন ছিল, এটা পুরো এরকম সরে আসলো, তারপরে এরকম আসলো, তারপরে স্ট্রেট হলো, তারপরে নিশ্চয়ই এরপরে এরকম তলার দিকে পজিশন হবে। আচ্ছা তলার দিকের পজিশন ঠিক আছে, এটা হবে না, এটাও হবে না, অপশন বি অপশন ডি হবে না, তার মানে এই পজিশনটা হবে। তাহলে হলো, তাহলে পজিশন দিয়ে আমার চলে আসলো। এরপরে কার পরে কি সিকোয়েন্স হবে, অর্থাৎ এরপরে কি কার পরে কে বসবে সেটা একটু দেখা যাক। দেখো এইখানে আমার স্টার ত্রিভুজ পার্সেন্টেজ ছিল, ডলার এক্সট্রা ঢুকলো, ডলার এক্সট্রা ঢুকলো। স্যার কোথায় ঢুকলো? ভালো করে লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা এক ঘর বাঁ দিকে সরলো, এই পার্সেন্টেজটা উপরে উঠলো। ত্রিভুজটা এক ঘর বাঁ দিকে সরে পার্সেন্টেজ উপরে উঠলো। এই যে নতুন স্টারটা ছিল, এই স্টারটা বাইরে বার করে ডলারটা ঢুকলো। আর একবার বলছি, এখান থেকে এই ছবিতে যখন যাচ্ছি এই ত্রিভুজটা বাঁদিকে সরলো, এ বাঁদিকে সরবার পরে ধরে নাও না এখানে এরকম একটা সুতো আছে, সুতোটাকে যদি এরকম টানো তাহলে এ এদিকে আসবে, ত্রিভুজটা এদিকে আসবে, ডলারটা উপরে মানে পার্সেন্টেজটা উপরে উঠলো। দেখো ত্রিভুজ আর পার্সেন্টেজ হলো। এবার এ যখন এদিকে চলে আসলো, একে হাঁটিয়ে দিয়ে ডলার এখানে বসলো। এবার আবার তলার দিকে টানছি। আচ্ছা তলার দিকে টানলে ডলারটা এক ঘর নামলো, ত্রিভুজটা এক ঘর সরলো, পেছন দিক থেকে একটা হাফিস হয়ে গেল, নতুন একটা শব্দ আসলো। তার মানে আমি কি বুঝতে পারলাম, প্রথম থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে তৃতীয়তে, প্রথম থেকে যদি আমি সরাই, সরানোর পরে প্রথম থেকে দ্বিতীয় যখন যাচ্ছি প্রথমটা তুলে দিচ্ছি, যখন দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছি তখন আবার সরাচ্ছি, তুলে লাস্টেরটা তুলে দিচ্ছি। তার মানে আবার পরেরটাতে ফার্স্টেরটা তুলবো। তাহলে দেখো এখান থেকে এই পজিশনে আমার লাস্টেরটা উঠলো, আবার এরকম পেন দিয়ে টানলাম, পেন দিয়ে টানবার পরে এ তলার দিকে নেমে আসলো, নেমে এই এটা সরে গেল, এটা আসলো এইবারে। তার মানে এর পরবর্তীকালে যেটা আসবে, পরবর্তীকালে যেটা আসবে আবার টানবো, যেহেতু প্রথম দিক থেকে সরেছে তার মানে পিটাকে হটে যাবে, পিটা হটে নতুন একটা আসবে, স্টার্টটা এই পজিশনে আসবে, এই কোতেনে স্টারটা মাঝখানে আসবে, ত্রিভুজটা এরকম পজিশনে আসবে, এই পি এর জায়গায় এখানে পি থাকার কথা টানার পরে, কিন্তু পি এর জায়গায় একটা নতুন চিহ্ন আসবে। তাহলে স্টার, এইটা স্টার প্রথমে আছে 100%, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এইভাবে তোমাকে সিকোয়েন্সটাকে বুঝতে হবে কোশ্চেনে। চলো আর দেখো পিটাকে হটে একটা নতুন @ আটলো। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, নেক্সট কোশ্চেন আছে আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে। ম্যাথামেটিক্যাল অপারেশন হচ্ছে সবচেয়ে সহজ চ্যাপ্টার, এসএসসি জিডিতে আসবেই আসবে। যা প্যাটার্ন তোমরা ফলো করো, যদি প্রিভিয়াস প্যাটার্ন ফলো করো তাহলে
যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে একটা বা দুটো, অ্যানালজি থেকে একটা বা দুটো আসবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা বা দুটো, সিলক্স থেকে একটা আসবে, এইগুলো কোশ্চেন কিন্তু আসবে। নন ভার্বাল থেকে কিন্তু প্রচুর আসছে। দেখো দেখ, প্লাস এবং মাইনাস, সরি, প্লাস এবং গুণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, গুণ এবং প্লাস নিজেদের মধ্যবর্তী স্থান পরিবর্তন করে, মাইনাস ও ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। তবে নিচের সমীকরণটিতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি হবে? তাহলে এই ভাগের জায়গায় বেচারা এখন হবে মাইনাস, তাহলে 57 মাইনাস 9। এই গুণের জায়গায় কি হবে? প্লাস 50, মাইনাসের জায়গায় কি হবে? ভাগ 5, প্লাসের জায়গায় কি হবে? গুণ 2। তাহলে করো, ভাগ আর গুণের মধ্যে কাজ করো। 57 থেকে 9, তার মানে এটা 48, প্লাস 50 ভাগ 5, ভাগের কাজ আগে হবে 10 ইন্টু 2। তাহলে চলো, 48 প্লাস 20, তাহলে অ্যান্সার হবে 68। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে কোশ্চেন। চলো, বলে দিয়েছে, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা কমপ্লিট, আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সঙ্গে সঙ্গে চলে এসেছে। কি দিয়েছে? 7 জন ব্যক্তি এল এম এন ও পি কিউ আর একটি সোজা লাইনে উত্তর দিকে মুখ করে বসে আছেন। একটা সোজা লাইনে কতজন ব্যক্তি বসে আছেন? 7 জন ব্যক্তি বসে আছেন। তাহলে 7 জন ব্যক্তি বসাও, 1 2 3 4 5 6 7, 7 জন ব্যক্তি বসে আছেন। তারা উত্তর দিকে মুখ করে বসে আছেন। এম লাইনের যে কোনো একটি প্রান্তে বসে আছে। আমার এই লাইন থেকে কনফার্ম নই যে এম কোন প্রান্তে বসা আছে, তাই আমি ধরে নিলাম এম এই প্রান্তেও বসবে, এম এই প্রান্তেও বসবে, ধরে নিয়েছি আমি প্রথম লাইনটা থেকে। পি বসে আছে এম এর ঠিক ডান দিকে। আচ্ছা, সবাই কোন দিকে মুখ করে বসে আছে? সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, সবাই যদি উত্তর দিকে মুখ করে বসে থাকে, তাহলে অ্যাকচুয়াল ছবিতে যেটা ডান হবে সেটা কোশ্চেনেরও ডান, ছবিতে যেটা বাম হবে সেটা কোশ্চেনেরও বাম। ছবিতে কোশ্চেনে কি চেয়েছে? পি বসে আছে এম এর ঠিক ডানে, অর্থাৎ এম এর ডানে পি বসে থাকবে। কিন্তু এখানে তো বাবা পি বসাতে পারবো না, কেন কি এখানে বেঞ্চ নেই, তাহলে হবে না। তাহলে এম এর ঠিক ডানে পি বসে আছেন। এন বসে আছে পি এর ঠিক ডানে, পি এর ঠিক ডানে এন বসে আছেন। এবং এন বসে আছে এল এর ঠিক বামে, এল এর ঠিক বামে এন বসে আছেন। কিউ বসে আছেন ও এর ঠিক ডানে এবং আর এর ঠিক বামে, কিউ বসে আছে ও এর ঠিক ডানে এবং আর এর ঠিক বামে, ব্যাস। এল বসে আছে এন এর ঠিক ডানে, এল বসে আছে এন এর ঠিক ডানে। এম এবং এন এর মাঝখানে কে বসে আছে? এম এবং এন এর মাঝখানে পি বসে আছে, যেটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু তাও করতে হলো, কিছু করবার নেই, আমাকে পুরোটাই করতে হতো। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে আমাদের সিলক্স থেকে। দেখো অলরেডি আমরা পেপার সলভ করতে গিয়ে দেখে নিলাম দুটো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কি দিয়েছে? অল পাম্পস আর মোটরস। তাহলে অল পাম্পস হচ্ছে আমার মোটরস প্রথম লাইনে। তারপরে দিয়েছে অল পাম্পস আর মেশিন, এটা মোটর, এটা হচ্ছে অল পাম্পস আর মেশিন। অল ইঞ্জিনস আর মেশিন, অল ইঞ্জিনস আর মেশিন, এইটা হলো। স্যার এই জিনিসটা আমি যদি এরকম না করে এরকম ছবি আঁকি, এখানে দুটো ছবি হবে। দেখো অল পাম্পস আর মোটরস, আবার লিখলাম অল পাম্পস আর মোটরস। তারপরে লেখা আছে অল পাম্পস আর মেশিন। আমি অল পাম্পস আর মেশিন, মেশিনটাকে মোটরের বাইরেও রাখতে পারি, অল পাম্পস আর মেশিন, মেশিনটাকে মোটরের ভেতরেও রাখতে পারি। তারপরে বলে দিয়েছে অল ইঞ্জিনস আর মেশিন, ইঞ্জিনসটা তাই মেশিনের মধ্যেই আসলো। এবার আমাকে দেখা যাক কি দিয়েছে। অল ইঞ্জিনস আর মোটর। দেখো এখানে ইঞ্জিন এখানে আছে, ইঞ্জিন থেকে মোটর ভেতর থেকে বাইরে গেল, তার মানে ট্রু হলো। কিন্তু ইঞ্জিন থেকে মোটর ভেতর, বাইরে থেকে ভেতরে আসলো, অল আসছে, তার মানে এটা ক্যান নট বি ডিটারমাইন্ড, তার মানে ফলস। তার কারণ দুটো কেন করলেন? তার কারণ দুটো ছবিতেই যদি আবার ট্রু আসতো তাহলে এটাকে ট্রু করতাম। তারপরে বলেছি সাম মেশিনস আর মোটরস। দেখো মেশিনস আর মোটর, মেশিন বাইরে থেকে ভেতরে আসছে, মেশিন ভেতর থেকে বাইরে গেছে, কিন্তু সেটা আমি দেখব না। সাম, সাম মানে দুটোর ক্ষেত্রেই আমার ট্রু হবে। অনলি কনক্লুশন 2 ইজ দ্য ফলোজ রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সিলক্স থেকে এসছে। চলো নেক্সট কোশ্চেন। এরপরে আছে আমাদের ডাইস।
একটা লুডোর ছক্কার তলগুলি কি কি তল দিয়ে নাম করা আছে? SOVEL সি লেখা আছে। এবার বলে দিয়েছে ভি অক্ষরে বিপরীত তলে কে আছে। এই আমার ছক দিয়ে দিয়েছে, এই আমার ডাইস দিয়ে দিয়েছে। কি করে সলভ করব? এই দুটোর মধ্যে যে ব্যাটা কমন সেটাকে ফার্স্টে লিখবো। দেখো OSC প্রথম ছবিতে আছে, দ্বিতীয় ছবিতে CLE আছে, তাহলে কমন কে? কমন বাবা জীবন হচ্ছে সি, তাহলে সি লিখবো। প্রথম ছবিতে ক্লকওয়াইজ ঘোরাবো, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, সি এর পরে ও এর পরে এস, COS। এই ছবিতে সি এর পরে ই এর পরে এল, CEL হয়ে গেল। এবার আমাকে কোন কোন প্রান্ত বলে দিয়েছে, বলে দিয়েছে ভি এর অপোজিটে কে হয়। দেখো এখানে এস আছে, ও আছে, ভি আছে, ই আছে, এল আছে, সি আছে। এস আছে, ও আছে, ভিটা নেই, তাহলে ভিটা এখানে বসবো, তাহলে ভি এর বিপরীতে কে বসবে? সি বসবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ হচ্ছে আমার রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। এবার এটা দিয়েছে, এটাকে বলবি আমরা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তার মানে কি? একই প্যাটার্ন বারবার ঘুরে আসছে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে অবিরাম চলছে, সেই কন্টিনিউয়াস মানে ইংলিশেও পড়বে কন্টিনিউয়াস টেন্স, সেই কন্টিনিউয়াসটাই জিনিস কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। একই প্যাটার্ন বারবার চলছে, কন্টিনিউয়াস। দেখো এখানে গজল আছে, কন্টিনিউয়াস এই চেক করতে গেলে কি করতে হয়? যে কটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে উইথ যে কটা লেটার আছে সব কটাকে কাউন্ট করতে হবে। তাহলে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা স্যার 20টা হলে আমরা কিভাবে গ্রুপিং করি? একটা 4-এ, একটা আমার 5-এ। তাহলে সবার প্রথমে আমি 5-এ ব্রেক করি, কি হয় দেখো, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 পেয়ে গেলাম। এবার দেখো BDGI আছে, GJLH আছে, MOKM আছে, তুই না কমন পাচ্ছি না। কমন তো পাওয়ার কথা ছিল একটা, কিছুই কমন পাওয়া যাচ্ছে না। যখনই কমন পাবে না না, তখন জাস্ট লেটারগুলোর পজিশন ভ্যালুগুলো লিখে রাখো। তাহলে কি প্রথমটা দাগ, তারপরেরটা কি আছে? 2 আছে, 4 আছে, 7 আছে, 9 আছে, তারপরেরটা দাগ, জি মানে হচ্ছে আমার 9 10 12 8, তারপরে দাগ 13 15 11 13, তারপরে দাগ 18 14 16 দাগ। এই তো জিনিস ছিল। এইবার এদের মধ্যে প্যাটার্ন বার করার চেষ্টা করি। দেখো 2 থেকে 4 +2 +3 +2, 9 থেকে 10 +1 +2, 12 থেকে 8 -4, ঠিক আছে। 13 +2 -4 +2 -4 +2। তার মানে আমার এই যে কটা প্যাটার্ন পেলাম, কি কি সংখ্যা পেলাম দেখো, +1 একটা পেলাম, +2 একটা পেলাম, +3 একটা পেলাম, -4 পেলাম। এই কটাকে নিয়েই আমাদের প্যাটার্ন বানাতে হবে। এখানে সবকটাই দিয়ে দেবে, +1 +2 +3 -4 সবকটাই কিন্তু দিয়ে দেবে। তাহলে দেখো এইখানে দেখো দুটো অপশন জি আছে, দুটো অপশন এফ আছে, তার মানে 100% প্রথম অপশন 9 6 বসবে, অর্থাৎ 9 এফ বসবে, 9 জি বসবে। তাহলে প্রথমে আমি যদি 6 বসাই, 6 থেকে 2 -4, হ্যাঁ একটা প্যাটার্নে হচ্ছে। স্যার প্রথমে যদি আমি 7 বসাতাম, 7 থেকে 2 -5, তার মানে 7 বসবে না, তার মানে জি দিয়ে স্টার্ট হবে না, এফ দিয়ে স্টার্ট হবে। তাহলে এর পরেরটা দেখবো, এফ এর পরে ডি বসছে না ই বসছে, সেটা একটু প্যাটার্নটা চেক করলেই আমার হয়ে গেল। তাহলে আমি যদি এখানে ডি বসাতাম মানে 4 বসাতাম, 9 থেকে 4 মানে -5, তার মানে ডি বসবে না। আমি যদি এখানে আমি ই বসাতাম, আমি যদি এখানে ই বসাতাম, তার মানে 5, 9 থেকে 5 মানে -4, দেখো ই বসবে। তাহলে এফ এর পরে ই, এফ এর পরে ডি বসবে না। খুব সহজ জিনিস, জাস্ট একটা দুটো প্যাটার্ন যদি তুমি চেক করো তাহলেই পুরো বেরিয়ে যাবে। কেন কি এফ কনফার্ম করলাম, ই কনফার্ম করলাম, বাকিগুলো চেক করবার আমার কোনো প্রয়োজন মনে করি না। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছি একটা নির্দিষ্ট কোশ্চেনে অলসোকে লেখা হচ্ছে 4381, অলসো ALSO, অলসোকে লেখা হচ্ছে
4381 দিয়ে, LOAN লোনকে লেখা হবে 1436 দিয়ে। আচ্ছা ALO দেখো, ALO LOA এই তিনটে সিমিলার আছে, তাহলে 431 এই তিনটে বেরিয়ে গেল 143। আমাকে জানতে কি চেয়েছে এন এর কোড, তাহলে এন এর কোড হবে 6, রাইট অ্যান্সার। দেখবো আর মারবো, দেখবো আর করবো, খুব সহজ জিনিস। কি বলে দিয়েছে? কমন কোডিং অলসো 4381, লোন 1336, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে আমাদের ভেন ডায়াগ্রাম থেকে। ভেন ডায়াগ্রাম কি দিয়েছি? ঈগল পাখি ঘর। আচ্ছা ঈগল বার্ড হাউস। আচ্ছা হাউসটা তো পুরোপুরি আলাদা জিনিস, বার্ডটা পুরোপুরি আলাদা জিনিস, কিন্তু বার্ডের মধ্যে ঈগল পড়ে, তাহলে বার্ড একটা বড়, বার্ডের মধ্যে ঈগল পড়বো, তার মানে 100% অপশন সি হবে। কেন কি এটা যদি আমি বার্ড দিই, এই ভেতরেরটাকে আমাকে ঈগল দিতে হবে, আর এটা আমাকে হাউস দিতে হবে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট, SOMI কে বলা হচ্ছে HDBX, তার এন যে এইচডি এর সাথে সি, তাহলে করো। এস এখানে আছে, এইখানে 8 আছে, তার মানে 8 আর 9, এখানে 19, এইটা 8, 8 আর 11 হচ্ছে আমার 19, 14 3, একটু করে দেখবে, চলো দেখা যাক। SOMY, SOMI শ্রমিকে বলা হচ্ছে HDBX, এন যে এইচডি কে বলা হচ্ছে CYWS, এস মানে 19, এটা 8, 15, 4, 13, 2, 9, 24। তাহলে দেখা যাক কিভাবে আছে। 19 থেকে 18 মানে -11, তাই তো। 15 থেকে 14 মানে -11, 13 থেকে 2 -11, 9 থেকে 24 অবশ্যই -11, তাই আসবে। স্যার 9 থেকে 24 -11 কি করে করলে? দেখো 9 থেকে যদি -11 করি, তাহলে 9 থেকে -11 করলে -2 আসে। আচ্ছা -2 1 থেকে 26-এর মধ্যে পড়ে না, একে যদি 1 থেকে 26-এর মধ্যে আসি, মাইনাস আছে তাই 26 যোগ করতে হবে, 24 এলো কি এলো না, তাহলে 9 থেকে -11 করলে 24 এইভাবে আসছে। অ্যালফাবেটিক্যালি যদি সাজাও, তাহলে আমার প্রত্যেক কটাই -11 আছে। সিমিলারলি দেখো এটা 14, এটা 3 -11, এটা 10, এটা 25, এটাও -11, এটা 8, এটা 23, এটাও -11, এটা 4, এটা 19 -11। স্যার এইগুলো -11 কি করে হচ্ছে? একইভাবে 10 থেকে যদি -11 করি তাহলে আসে -1, -1টা মাইনাসে যেহেতু +26 করব, 25 আসবে, 25 দেখো বেরিয়ে গেল। 8 থেকে যদি আমি -11 করি তাহলে কত আসে? 3, -3 +26 তার মানে কত হয়? 23, দেখো 23 চলে এলো। 4 থেকে যদি আমি -11 করি তাহলে কত আসে? 7, -7, -7 যখন আছে +26 যদি করি আমার, তাহলে কত আসে? 19 আসে, কারণ কি 19 আর সাথে 16 হয়, তাহলে +19 বেরিয়ে গেল। তার মানে প্রত্যেক কটা আমার -11 -11 -11। আমি প্যাটার্নটা বলে দিয়েছি, কোনটা অপশন হবে এইটা তোমাদের হোম টাস্ক। তাহলে আজকের পেপারটা আমি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো এসএসসি জিডির পেপার নিয়ে, নতুন কোনো প্রিভিয়াস ইয়ার নিয়ে। ততক্ষণে তোমরা রিজনিং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। পরীক্ষা কবে হবে সেটা নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের প্রিপারেশনটাকে নিয়ে যাচাই করো, নিজের প্রিপারেশনটাকে আরো লেভেলে নিয়ে যাও, যাতে তোমাদের এই একবার পরীক্ষা দেবে একবারই পাবে। আমি মনে করি যে তোমরা এখন যে পজিশনে চলে গেছো, শুধুমাত্র ইউটিউব সিরিজ থেকে ব্যাচে না পড়েও শুধুমাত্র ইউটিউব সিরিজ থেকে যা পড়ে গেছো, রিজনিংয়ে অন্তত 20-তে 20 পাবে। সেই বিষয়ে কার কনফিডেন্স সব থেকে বেশি তারা কিন্তু কমেন্ট করে জানিও। এরকম চাইলে আরও রিভিশন যদি করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে আরও রিভিশন প্র্যাকটিস সেট চাই, তাহলে আবারও নিয়ে আসবো। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো প্র্যাকটিস ক্লাসে। ততক্ষণ তোমরা ভালোভাবে থাকো, সুস্থ থাকো আর প্রিপারেশন চালিয়ে যাও। আর সবশেষে বলি জয় হিন্দ।